সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সে বিখ্যাত স্লোগান আপনাদের নিশ্চয়ই মনে আছে, আবকি বার 400 পার। কিন্তু বাস্তব চিত্রটা ছিল একটু অন্যরকম। বিজেপি সেবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 272 আসন ছুঁতে ব্যর্থ হয় এবং থমকে যায় 240 আসনে। জোট সঙ্গীদের নিয়ে এনডিএ 293 আসন পেয়ে সরকার গড়লেও বিরোধী শিবির ছিল বেশ চাঙ্গা। কিন্তু নির্বাচনের ঠিক 2 বছর পরে 2026-এ এসে পরিস্থিতি যেন সম্পূর্ণ বদলে গেছে। বঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরেই সর্বভারতীয় রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত ডমিনো এফেক্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দেশের বিরোধী রাজনীতিতে এক বিরাট রদবদল ঘটতে চলেছে এবং এনডিএ 400 পার না করলেও কিভাবে সংবিধান সংশোধনের মতো বিল পাশের জন্য প্রয়োজনীয় 2/3 গরিষ্ঠতা অর্থাৎ 363 আসন অর্জনের দিকে ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছে। রাজনীতির এই টানাপোড়েনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের একটা বড় অংশ যেমন এনডিএতে সামিল হতে আগ্রহী, তেমনি শিবসেনা, উদ্ধব ঠাকরে গোষ্ঠী থেকে শুরু করে এনসিপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো আরও অনেক দলেই ভাঙনের গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে। এই সমস্ত শিবিরের অনেকেই এনডিএ জোটে সামিল হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ভাঙনের চিত্রটা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন চরম ডামাডোল চলছে। আপনারা জানেন যে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের 28 জন সাংসদের মধ্যে অন্তত 20 জন ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করে এনডিএকে সমর্থন করার কথা জানিয়েছেন। দলত্যাগ বিরোধী আইন এড়াতে বর্ষিয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই নামে একটি ছোট দলের সঙ্গে মিশে যাওয়ার কৌশল নিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে রাজ্যসভাতেও সুখেন্দু শেখর রায়, কোয়েল মল্লিক, সুস্মিতা দেবের মতো বেশ কয়েকজন হেভিওয়েট ঘাসফুল সাংসদ ইতিমধ্যে ইস্তফা দিয়েছে। শুধু বাংলা নয়, মহারাষ্ট্রের রাজনীতিতেও দল ভাঙানোর এই খেলা অব্যাহত। সেখানে এর নাম দেওয়া হয়েছে অপারেশন টাইগার। আপনারা জানেন সেটা। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এখন চরম সংকটে। দিল্লিতে দলের সংসদীয় বৈঠকে 9 জন লোকসভা সাংসদের মধ্যে 6 জনই গড়হাজির ছিলেন। ইতিমধ্যেই তাদের সকল নোটিশ দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে তাদের 6 থেকে 7 জন সাংসদ এবং 14 থেকে 15 জন বিধায়ক একনাথ শিন্ডে শিবসেনায় যোগ দিতে পারেন। এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে শুক্রবার উদ্ধব ঠাকরে এক আবেগঘন ভিডিও বার্তায় দলের সভাপতি পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছেন এবং শেষ দিন পর্যন্ত লড়াইয়ের বার্তা দিয়েছেন। তবে এই আবেগের টানে দলীয় সাংসদ বিধায়কদের তিনি আদৌ আটকে রাখতে পারবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ ভরসা নেই। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মহারাষ্ট্র সফর, যাকে বিজেপি নেতাকর্মীরা আধুনিক চাণক্য বলে থাকেন, রাজনৈতিক মহলে জোর জল্পনা যে উদ্ভব শিবিরের বিদ্রোহী সাংসদ এবং বিধায়কদের সঙ্গে তিনি সরাসরি বৈঠক করতে পারেন। মহারাষ্ট্রের আরও এক প্রবীণ নেতা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এসিপিতেও ফাটলের ইঙ্গিত স্পষ্ট মিলেছে। অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ধর্মরাও আত্রাম দাবি করেছেন উন্নয়নের স্বার্থে শরদ পাওয়ার শিবিরের অন্তত 5 জন সাংসদ আগামী 12 ডিসেম্বরের মধ্যে তাদের শিবিরে যোগ দিতে পারেন। যদিও শরদ পাওয়ার শিবিরের বিধায়ক রোহিত পাওয়ার এবং একজন সাংসদ এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, শরদ পাওয়ারের দলে বর্তমানে 8 জন সাংসদ রয়েছেন এবং দলত্যাগ বিরোধী আইন এড়াতে হলে অন্তত 6 জনকে একসঙ্গে দল ছাড়তে হবে। এর মধ্যেই অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারের সঙ্গে দিল্লিতে অমিত শাহের বৈঠক শরদ পাওয়ারের দলে ভাঙনের জল্পনা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তৃণমূল এবং মহারাষ্ট্র বিরোধী দুই দলের এই প্রবল ভাঙনের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম-কে নিয়ে। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার রাতে বিশেষ বিমানে দিল্লি গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার দলও এনডিএর দিকে ঝুঁকছে বলে একটা তীব্র গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে। লোকসভায় জেএমএম এর 3 জন এবং রাজ্যসভায় 2 জন সাংসদ রয়েছেন। সাম্প্রতিক রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার যে ফাটল তৈরি হয়েছে তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিরোধী ভাঙনের চর্চায় পিছিয়ে নেই তামিলনাড়ুর শাসক দল ডিএমকেও। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকে সঙ্গে জোট করে লড়লেও নির্বাচনের পরে বিজয়ের দল টিভিকের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। এর ফলে হাত শিবিরের সঙ্গে ডিএমকে সম্পর্কে ফাটল ধরেছে। কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে বলে ডিএমকে দলের বৈঠকে রেজুলেশন পর্যন্ত পাশ হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে লোকসভায় তারা ইন্ডিয়া জোটের থেকে আলাদাভাবে বসার সিদ্ধান্ত নিয়েছে এবং জোটের সর্বশেষ বৈঠকেও তারা যোগ দেয়নি। তাহলে কি ডিএমকেও এবার এনডিএ মুখী হবে? এই জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই শুক্রবার রাহুল গান্ধীর জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এম.কে. স্ট্যালিন। গত বছর তিনি রাহুলকে আদর্শগত ভাই বলে সম্বোধন করলেও এবারে সম্বোধন ছিল সম্পূর্ণ বিরোধী দলনেতা। তবে রাহুল গান্ধী কিছুটা সুর নরম করে এর জবাব দিয়ে বলেছেন যে ভারতের চেতনা, সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার লড়াইয়ে তারা একসঙ্গে লড়বেন এবং জিতবেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এতে দুই পক্ষে বরফ গলার ইঙ্গিত দেখছেন। তাদের মতে অপারেশন লোটাসের জেরে যখন ইন্ডিয়া শিবির ক্রমশ দুর্বল হচ্ছে তখন রাহুলের এই নরম বার্তা আসলে পুরনো বিশ্বস্ত শরিক ডিএমকের মনোভঞ্জন এবং দ্রুত মিটমাট করে নেওয়ার এক মরিয়া চেষ্টা। বিরোধী দলগুলির তরফে বারবার অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে এবং কোটি কোটি টাকার প্রলোভন দিয়ে
বিজেপি এই ঘোড়া কেনাবেচা চালাচ্ছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ বলছেন এর দায় কিন্তু ইন্ডিয়া জোট তথা কংগ্রেসও এড়াতে পারে না। 2024 সালে ইন্ডিয়া জোটকে ভারতের জনগণ যে জনাদেশ দিয়েছিল তা ধরে রাখার কোনো চেষ্টাই তারা করেনি বলে অভিযোগ উঠছে। ইউপিএ জোট যেভাবে একটি কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করেছিল, কংগ্রেসের নেতৃত্বাধীন এই নয়া জোটে সেই ধরনের কোনো সাধারণ কর্মসূচি দেখা যায়নি। এই জোট কালে ভদ্রে বৈঠকে বসে এবং জোট সঙ্গীদের ধরে রাখার বিষয়ে জোটের সবথেকে বড় দল কংগ্রেসেরও উদ্যোগ ও উদ্যমের চরম অভাব রয়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। তাই মাত্র 2 বছরের মাথাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বিরোধী ঐক্যের মিল। আর সেই ফাঁক দিয়েই 2024-এ না পারলেও 2026-এ এসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ একটু একটু করে শক্তি বাড়িয়ে এগিয়ে চলেছে তাদের কাঙ্ক্ষিত 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে। বন্ধুরা, দেশের রাজনীতির এই ডমিনো এফেক্ট এবং পালাবদল নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানান।